অ্যারোমেটিক সাবানের কথা মনে আছে আপনাদের? কেন এই মৃতপ্রায় সাবানটির কথা বললাম সেটি কিছুক্ষণ পরেই টের পাবেন। 90 দশকের প্রায় মাঝামাঝি সময়ে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ সংস্থা অ্যারোমেটিক কসমেটিক লিমিটেড একটি সাবানের ব্র্যান্ড বাজারজাত করে, যার নাম দেন অ্যারোমেটিক বিউটি সোপ। এর বিজ্ঞাপনী স্লোগানটি কী ছিল মনে আছে আপনাদের? 100% হালাল সাবান। অর্থাৎ ক্রেতাদের কাছে একে শতভাগ হালাল সাবান বলে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। হালাল সাবান হিসেবেই একে দেশ জুড়ে তুমুলভাবে মার্কেটিং ও ব্র্যান্ডিং করা হয়। বলা বাহুল্য, বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হালাল কনসেপ্টের প্রোডাক্ট বাজারে ছাড়া হয়নি। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধগুলো সবসময় তেল, গ্যাস কিংবা প্রযুক্তি দিয়ে হয় না। কখনো কখনো একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে বৈশ্বিক বাণিজ্যের নিয়ম। সেই শব্দটি হলো হালাল। একসময় যা ছিল ধর্মীয় বিধান, আজ তা ট্রিলিয়ন ডলারের বাজার। খাদ্য থেকে ব্যাংকিং, ফ্যাশন থেকে পর্যটন, সবখানেই ছড়িয়ে পড়েছে এর প্রভাব। এমনকি এই বাজারকে ঘিরে তৈরি হচ্ছে নতুন বাণিজ্য চুক্তি, নতুন রাজনৈতিক মেরুকরণ এবং নতুন অর্থনৈতিক জোট। বাংলাদেশ ও মালয়েশিয়ার সাম্প্রতিক ঘনিষ্ঠতাও সেই বৃহত্তর বৈশ্বিক পরিবর্তনের অংশ। মালয়েশিয়ার সাথে সম্প্রতি আমাদের যে মুক্ত বাণিজ্য চুক্তিটি হয়েছে, সেখানে হালাল ইকোসিস্টেম বিষয়টা বেশ জোরদার একটা জায়গায় করে নিয়েছে। সোজা বাংলায় বলতে গেলে দুনিয়া জুড়ে হালাল জিনিসের যে বিশাল বাজার আছে, সেটাকে দুই দেশ মিলেই ধরতে চায়। এই লাইনে মালয়েশিয়ার অভিজ্ঞতা আর দক্ষতা একদম টপ লেভেলের। আর বাংলাদেশ চাচ্ছে তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের হালাল খাতের চেহারা বদলে দিতে। সফরে তো দুই দেশের মধ্যে এটা নিয়ে একটি চুক্তি বা নোট বিনিময় হয়ে গেল। এর আসল উদ্দেশ্য হলো হালাল সার্টিফিকেটের মান বাড়ানো, নিয়মকানুন শক্ত করা এবং যৌথভাবে গবেষণা ও ট্রেনিংয়ের ব্যবস্থা করা। মোদ্দা কথা, মালয়েশিয়ার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে বাংলাদেশের হালাল পণ্যকে বিশ্ব বাজারে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো। ভবিষ্যৎ বিশ্বের অর্থনৈতিক শক্তি হালাল এখন আর কেবল বিশ্বাসের বিষয় নয়, ভবিষ্যৎ বিশ্বের অর্থনৈতিক শক্তির নতুন সংজ্ঞা এটি। বিশাল মার্কেট ক্যাপিটালিজমের সাথে ধর্মীয় দ্বন্দ্ব কমিয়ে পুঁজিবাদী বাজার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। কিন্তু প্রশ্ন হলো, এই ইকোসিস্টেম কি সত্যি নৈতিক ও টেকসই, নাকি কেবলই ট্রিলিয়ন ডলারের বাজার দখলের ভূরাজনৈতিক ক্ষমতার খেলা? একসময় হালাল বলতে কেবলই বোঝানো হতো ধর্মীয়ভাবে অনুমোদিত খাদ্য, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে এই ধারণা আমূল বদলে গেছে। আজ হালাল একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক বাস্তুতন্ত্র, যেখানে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য উৎপাদন, পরিবহন, গুদামজাতকরণ, এমনকি ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকেই হালাল মানদণ্ডের আওতায় আনা হয়। এটাকে বলা হয় ফার্ম টু ফোর্ক মডেল। বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি, ক্রয় ক্ষমতার সম্প্রসারণ এবং নিরাপদ ও নৈতিক পণ্যের প্রতি মানুষের আগ্রহ এই বাজারকে বিস্ফোরক গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক পুঁজিবাদের এক অভিনব সমন্বয় দেখা যাচ্ছে এই খাতে। আধুনিক পুঁজিবাদের সাথে হালাল আইডিয়াটাকে অ্যালাইন করতে যে দুজন তাত্ত্বিক এই খাতকে শক্তিশালী করেছেন, তারা হলেন ডক্টর মার্কো টিম্যান ও জোনাথন উইলসন। টিম্যান একে বন্দর, পরিবহন সহ পুরো সাপ্লাই চেনের অংশ বানিয়েছেন, আর উইলসন তরুণদের ফ্যাশন ও ব্র্যান্ডিংয়ের সাথে মিলিয়ে হিপ অ্যান্ড হালাল ট্রেন্ড তৈরি করেছেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আজকের কর্পোরেট দুনিয়ায় হালাল ইকোসিস্টেম ধারণার আড়ালে যে বিষয়টি সবচেয়ে সুনিপুণভাবে কাজ করছে, তা হলো ফেইথ বেসড মার্কেটিং বা ধর্মীয় অনুভূতির বাণিজ্যিকীকরণ। একবিংশ শতাব্দীর পুঁজিবাদ খুব ভালো করেই জানে একজন সাধারণ মানুষ অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তার ধর্মীয় বিশ্বাস। আর এই চাবিকাঠি ব্যবহার করে তৈরি হয়েছে মাল্টি বিলিয়ন ডলারের এক নতুন বাজার। কিন্তু শরিয়ার পবিত্রতার দোহাই দিয়ে গড়ে ওঠা এই ইকোসিস্টেম আদতে কতটা নৈতিক আর কতটা স্রেফ পকেট কাটার হাতিয়ার, তা নিয়ে এখন খোদ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীদের মাঝে তীব্র সমালোচনা বা ক্রিটিক তৈরি হয়েছে। ফেইথ বেসড মার্কেটিংয়ের বড় কুফল হলো এটি পণ্যের গুণগত মান, নৈতিকতা এবং পরিবেশগত প্রভাবের মতো মৌলিক বিষয়গুলোকে আড়াল করার একটি চমৎকার ধোঁয়াশা তৈরি করে। পুঁজিপতিরা খুব সহজেই এটিকে পণ্যের উপাদানে কোনো নিষিদ্ধ উপাদান না থাকার বিষয়টি নিশ্চিত করে তার উপর হালাল লোগো বসিয়ে দেয়। এর ফলে ব্র্যান্ডগুলো এক ধরনের অস্পৃশ্য ধর্মীয় লাইসেন্স বা হালাল ওয়াশিংয়ের সুযোগ পায়। উদাহরণস্বরূপ, অতিরিক্ত চিনি বা প্রিজারভেটিভ যুক্ত একটি কোমল পানীয় যা জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এবং যার প্লাস্টিক বোতল পরিবেশের 12টা বাজাচ্ছে, তাও স্রেফ হালাল সিল থাকার কারণে ভক্তিমূলক স্বীকৃতি পেয়ে যাচ্ছে। যে ধর্মীয় দর্শন তথা মাকসিদ আল শরিয়া মূল কথাই ছিল মানুষের কল্যাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা,
ফেইথ বেসড মার্কেটিংয়ের ফেরে পড়ে তা আজ কেবল একটি প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা বা কাগজে কলমে সার্টিফিকেটে রূপ নিয়েছে। এর আরও একটি সমস্যা রয়েছে, এই মার্কেটিং কৌশলটি বাজারে একটি কৃত্রিম মনোপলি বা একচেটিয়া আধিপত্য তৈরি করে, যার চূড়ান্ত ভুক্তভোগী হন সাধারণ ভোক্তারা। একটি পূর্ণাঙ্গ হালাল লজিস্টিক্স ও সাপ্লাই চেইন মেনটেন করার অজুহাতে পণ্যের দাম 15% থেকে 30% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, যা নিম্ন ও মধ্যবিত্তের উপর বাড়তি আর্থিক চাপের সৃষ্টি করে। অথচ এই বিপুল ব্যয়ের পেছনে আসল উদ্দেশ্য ধর্মীয় পবিত্রতা রক্ষা নয়, বরং বহুজাতিক কর্পোরেশনগুলোর অতি মুনাফা লাভ। এর চেয়েও বড় ক্ষতি হয় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। একজন প্রান্তিক খামারি হয়তো প্রাকৃতিকভাবে শতভাগ বিশুদ্ধ খাবার উৎপাদন করছেন, কিন্তু তার পক্ষে লাখ লাখ টাকা খরচ করে বড় বড় সংস্থার আন্তর্জাতিক হালাল লাইসেন্স কেনা সম্ভব হয় না। ফলস্বরূপ ফেইথ বেসড মার্কেটিংয়ের ফাঁদে পড়ে সাধারণ মানুষ ওই খাঁটি দেশীয় পণ্য বর্জন করে বহুজাতিক কোম্পানির সার্টিফাইড কৃত্রিম পণ্যের দিকে ঝুঁকে পড়ে। সর্বোপরি এই ব্যবস্থাটি বহু সাংস্কৃতিক ও মিশ্র সমাজে এক ধরনের অদৃশ্য দেয়াল বা সামাজিক বিভাজন সেগ্রিগেশন তৈরি করে। যখন কুরিয়ার সার্ভিস বা সুপার শপে হালাল কন্টেইনার বা হালাল ডেলিভারি ভ্যানের মতো বাণিজ্যিক কড়াকড়ি শুরু হয়, তখন তা অন্য সংস্কৃতির মানুষের মনে এক ধরনের দূরত্ব ও ইসলাম ফোবিয়ার জন্ম দিতে পারে বলে তাত্ত্বিকরা মনে করেন। ফেইথ বেসড মার্কেটিং মূলত মানুষের আধ্যাত্মিক আবেগকে পুঁজিবাদী পণ্যের সাথে গুলিয়ে ফেলে, মানুষের যৌক্তিক বিচার বুদ্ধিকে পঙ্গু করে দেয়। ফলে ভোক্তারা অন্ধবিশ্বাসে পণ্য কেনেন, অথচ এর আড়ালে চলা শ্রমিক শোষণ, পরিবেশ দূষণ কিংবা পর্দার পেছনে বড় আর্থিক জালিয়াতিগুলো অলক্ষী থেকে যায়। তবে সব হিসেবের বাইরে বাংলাদেশ এই বাণিজ্য চুক্তি দ্বারা কোন কোন জায়গায় লাভবান হবে? বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সামনে রয়েছে এই ইন্ডাস্ট্রির বিশাল সম্ভাবনা। মডেস্ট ফ্যাশন বা শালীন পোশাকের বাজার সারা পৃথিবী জুড়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যেহেতু সারা পৃথিবী জুড়ে ডানপন্থীদের একটি উত্থান ঘটেছে। হালাল পর্যটন, কৃষিপণ্য রপ্তানি এবং ইসলামী অর্থায়নে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, গবেষণাগার এবং প্রযুক্তিগত অবকাঠামো এখনও দেশে পর্যাপ্ত নেই। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে না পারলে সম্ভাবনার বড় অংশই অপূর্ণ থেকে যাবে।